সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি স্নাতক সম্মান চতুর্থ বর্ষ অনলাইন ক্লাসে। আজকের এই ক্লাসটি থিওরি অফ রিলেটিভিটি অ্যান্ড কসমোলজি, যার কোর্স কোড হচ্ছে 242715। এই কোর্সের পঞ্চম অধ্যায় সংক্রান্ত অনলাইন ক্লাস, অর্থাৎ আমাদের আজকের অধ্যায়টির শিরোনাম হচ্ছে অপরিবর্তী বিরতি। ঠিক আছে, এর আগে আমরা ইতিমধ্যে 4টি অধ্যায় শেষ করে এসেছি। প্রথম 4টি অধ্যায় সবার শুরুতে আমরা একটু দেখে নেব যে সর্বশেষ অনলাইন ক্লাসে অর্থাৎ গত সপ্তাহে আমরা কি দেখে এসেছিলাম। ঠিক আছে, গত সপ্তাহে আমরা হচ্ছে চতুর্থ অধ্যায় ক্লাস করছিলাম। সেখানে আমরা একটি বিশেষ ধরনের টেন্সের সম্পর্কে জেনেছি, যার নাম হচ্ছে ক্রোনেকার ডেল্টা। পরবর্তী অধ্যায়গুলোতে হয়তো কোথাও কোথাও আমার এর প্রয়োজন হতে পারে। এরপরে আমরা টেন্সের সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা দেখেছি এবং তাদের সমাধান দেখেছি। আমরা দেখেছি যে ক্রোনেকার ডেল্টা যে আসলে একটি মিশ্র টেন্সর, সেটি আমরা প্রমাণ করেছি গাণিতিক পদ্ধতিতে। আবার কোন একটি টেন্সরের প্রথম ডিফারেন্সিয়াল, অর্থাৎ একবার তাকে ব্যবকলন করা হলে যে রাশিটি পাওয়া যায় সেটি যে টেন্সর নয়, সেই সংক্রান্ত আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করেছি। এবং সবশেষে আমরা এটিও দেখেছি যে কোনো টেন্সরকে দুটি টেন্সরের যোগফল হিসেবে লেখা যায়, যেখানে তার হচ্ছে একটি যে দুটি টেন্সর হচ্ছে একটি প্রতিসম টেন্সর এবং আরেকটি হচ্ছে অপ্রতিসম টেন্সর। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে টেন্সরের ক্ষেত্রে টেন্সর স্পেস বা রিমান স্পেস সম্পর্কে জেনেছি। এরপরে রিমানিয়ান স্পেসে বা রিমানিয়ান স্থানে বা রিমানিয়ান জগতে আমরা মৌলিক টেন্সর কাকে বলে বা প্রথম মৌলিক টেন্সর কাকে বলে সেটি সম্পর্কে একটু সংক্ষিপ্ত ধারণা পেয়েছি। এই প্রথম মৌলিক টেন্সরের ধারণাটি কিন্তু আবার আমাদের পরবর্তী যে অধ্যায়গুলো সেখানে কোথাও কোথাও কাজে লাগবে। এরপরে আমরা হচ্ছে দ্বিতীয় মৌলিক টেন্সের সম্পর্কে জেনেছি এবং সবশেষে আমরা হচ্ছে সহযোগী টেন্সরের ধারণা পেয়েছি। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা হচ্ছে এখন পঞ্চম অধ্যায়ের একদম শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা যেটি দেখবো, আমরা হচ্ছে স্থান কালের একটি প্রাথমিক ধারণা। যেটি দেখো, আমরা বহু বছর ধরে আমরা ছিলাম হচ্ছে নিউটনিয়ান দুনিয়ায়, নিউটনিয়ান জগতে বা নিউটনিয়ান স্পেসে, যার আগের ধারণাটি ছিল আসলে গ্যালিলিয়ান বা গ্যালিলীয় জগৎ। সেই সময় পর্যন্ত স্থান এবং কালকে কিন্তু আলাদা হিসাবেই ধরা হতো, অর্থাৎ স্থান একটি আলাদা জিনিস। আমরা সাধারণত যাকে এক্স ওয়াই জেড দ্বারা চিহ্নিত করে থাকি, আমাদের অবস্থান আমরা যেভাবে চিহ্নিত করে থাকি সেটি হচ্ছে স্পেস, এবং একই সঙ্গে আমরা সময় মেপে থাকি হচ্ছে আলাদাভাবে। ঠিক আছে, তাহলে এই যে গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমরা কি কি দেখেছি, স্থান এবং কালের ক্ষেত্রে যে বিভিন্ন অবস্থান, বিভিন্ন সেট, সেগুলোকে আমরা বলছি হচ্ছে ঘটনা। অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে যা ঘটছে সেটিকেই আমরা বলেছি ঘটনা। ঠিক আছে, কোনো ভৌত ব্যবস্থা বা ব্যবস্থায় যা সংঘটিত হয় সেটাই ঘটনা। সেটির জন্য কি লাগে? স্থান লাগে, কাল লাগে। ধরো তুমি বললে যে একটি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটি দুর্ঘটনা ঘটেছে, তোমাকে তো বলতে হবে যে দুর্ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে। সেটি কি কলেজ গেটে ঘটেছে, নাকি ডিগ্রি চত্বরে ঘটেছে, নাকি পদার্থবিজ্ঞান বিভাগের সামনে ঘটেছে। এরকম তোমাকে একটি স্থান বলতে হবে যে অমুক স্থানে দুর্ঘটনাই ঘটেছে। একই সঙ্গে তোমাকে কিন্তু আবার সময়টিও বলতে হবে যে এটি সকাল 10টায় ঘটেছে বা দুপুর 12টায় ঘটেছে। এভাবে স্থান এবং কাল দুটি সমন্বয় কিন্তু আমরা কোন একটি ঘটনার বর্ণনা দিয়ে থাকি। ঠিক আছে, এখন দেখো এই যে সময় আমরা কিভাবে মাপি, কোন একটি পর্যায়ভিত্তিক ঘটনার সাপেক্ষে কিন্তু আমরা সময় পরিমাপ করে থাকি। যেমন এই যে সূর্যের উদয়াস্তের সাপেক্ষে আমরা হচ্ছে দিন হিসাব করি, আবার পৃথিবী কতদিনে একবার ঘুরে আসলে এটার সাপেক্ষে আমরা বছর হিসাব করি, ঘড়ির কাঁটা একবার চক্কর দিয়ে আসলে আমরা হচ্ছে ঘন্টা কিংবা মিনিট কিংবা সেকেন্ড ইত্যাদি হিসাব করে থাকি। প্রতিটি কিন্তু কোন একটি পর্যায়ভিত্তিক ঘটনার পুনরাবৃত্তি, যেটা বারবার ঘটছে, তার সাপেক্ষে আমরা সময়কে সংজ্ঞায়িত করে থাকি। এখন গ্যালিলিও রূপান্তর মতে দুটি ঘটনার যে আপাত বিরতি সেটি হচ্ছে অপরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তনযোগ্য নয়। এখন আমরা যেই জগতে বাস করি সেটি মূলত 3 মাত্রার জগৎ। এখানে স্থানের, তুমি যখনই কোন একটি অবস্থানকে প্রকাশ করতে যাবে তোমার কিন্তু 3টি দিকের প্রয়োজন হবে। এক্স ওয়াই জেড ইত্যাদি দ্বারা আমরা সাধারণত বুঝিয়ে থাকি। এটি আসলে 3টি নির্দিষ্ট রেখা বরাবর দূরত্ব নির্দেশ করে। পদার্থবিদ্যার ক্ষেত্রে এই 3টা রেখার সমন্বয়ে যেটি গঠিত হয় তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা বলে থাকি হচ্ছে প্রসঙ্গ কাঠামো। আর এই রেখাগুলো হচ্ছে সেই প্রসঙ্গ কাঠামোর 3টা অক্ষরেখা। ঠিক আছে, এগুলি আমাদের পরিচিত জিনিস। এখন স্থান বলতে তাহলে আমরা কি বুঝি? কোনো ঘটনাটা যেখানে ঘটছে
অবস্থান সেটা হচ্ছে আমাদের স্থান, অর্থাৎ এদের ক্ষেত্রে কার্টেসীয় স্থানাঙ্ক দ্বারা বোঝানো যায়, বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞানে স্থান হচ্ছে ইউক্লিডীয় স্থান। অর্থাৎ এই যে এখানে E3 কেন বলা হচ্ছে, ই ফর ইউক্লিড, আর 3 মানে হচ্ছে 3 মাত্রা, অর্থাৎ ইউক্লিডিয়ান স্থানিক যে জগৎ সেটি বলা হচ্ছে। আবার সময় হচ্ছে পৃথক দুইটা ঘটনার যেই ঘটনাটা বারবার ঘটে তার সাপেক্ষে দুইটা ঘটনার মধ্যে কতটুকু পার্থক্য আছে সেটাকে আমরা সময় দ্বারা বুঝে থাকি। এখন দেখো নিউটনিয়ান পদার্থবিজ্ঞানে বা ক্লাসিক্যাল যে পদার্থবিজ্ঞানে সেখানে কিন্তু স্থান এবং কালের ধারণাটি আলাদা। স্থান আলাদা জিনিস, কাল আলাদা জিনিস। বিশেষ আপেক্ষিক তত্ত্বে এই দুটি জিনিসকে একত্রিত করে একবারে কি বলা হচ্ছে, স্থান কাল, ইংরেজিতে একে বলা হয় স্পেস টাইম। ঠিক আছে, এটি কিন্তু নিউটনিয়ান বলবিদ্যার বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল যে পদার্থবিজ্ঞান তার যে স্থান থেকে এটি কিন্তু মৌলিকভাবে একটু ভিন্ন। ঠিক আছে, তাহলে দেখো নিউটনিয়ান পদার্থবিজ্ঞানে আমরা কি করি, নিউটনিয়ান পদার্থবিজ্ঞানে আমরা অবস্থানকে এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করি, আর আপেক্ষিক তত্ত্বে সেটিকে প্রকাশ করা হয় এক্স ওয়াই জেড, এবং দেখো এখানে 4 নাম্বার আরেকটি মাত্রা আছে, সেটি হচ্ছে সময়ের মাত্রা, দ্যাট ইজ টি দ্বারা। ঠিক আছে, অর্থাৎ এই যে একটু কিন্তু আগে আমরা 3 মাত্রা হিসাব করতাম, সময়কে আলাদা হিসাব করতাম, আপেক্ষিক তত্ত্বে কিন্তু সময় এবং অবস্থান একসাথে মিলেমিশে এই যে টোটাল 4টি অক্ষর চলে আসলো। অর্থাৎ এখানে আমরা এখন 4 মাত্রার একটি স্থান কাল আলোচনা করব। ঠিক আছে, নিউটনীয় স্থান বা তোমার যখন ক্লাসিক্যাল পদার্থবিদ্যা যখন আমরা হিসাব করব সেক্ষেত্রে সময় কিন্তু কোনো আপেক্ষিক রাশি নয়, সময়কে পরম বলে ধারণ করা হয়। ঠিক আছে, কিন্তু আপেক্ষিক তত্ত্বে এসে বা বিশেষ আপেক্ষিক তত্ত্বে এসে সেখানে কিন্তু আর এটি পরম বলে কিছু নেই। ঠিক আছে, আচ্ছা এখন ইউক্লিডীয় স্থান মানে আমরা প্রচলিত যে স্থানের ধারণা ব্যবহার করে থাকি, অর্থাৎ 3টি মাত্রা ব্যবহার করে আমরা একদিকে দৈর্ঘ্য বলি, একদিকে প্রস্থ বলি, একদিকে উচ্চতা বলি। ঠিক আছে, এইভাবে আমরা হচ্ছে একটি ত্রিমাত্রিক বস্তুর অবস্থান বোঝাতে পারি, আকৃতি বোঝাতে পারি, কোনটি বড় কোনটি ছোট সেটি বোঝাতে পারি। এভাবে কিন্তু আমরা 3টি মাত্রা ব্যবহার করে থাকি। এখন তুমি যখন কোনো একটা ঘটনার কথা বলতে যাবে তখন কিন্তু শুধুমাত্র তোমার অবস্থানটি বলাই যথেষ্ট না, তার সঙ্গে সময়ের উল্লেখ করতে হবে। ঠিক আছে, সময়ের উল্লেখ কেন করতে হবে, এই যে আমরা যে এখন ক্লাসটি করছি, আজকের ক্লাসটি যেমন 11টায় হওয়ার কথা ছিল সেটি পরিবর্তিত হয় এখন কোথায় হচ্ছে, এখন হচ্ছে 1:15টায় আমরা ক্লাস শুরু করলাম। এই যে সময়ের উল্লেখ না করে আমি যদি খালি বলে দিতাম যে আজকের ক্লাসটি পরিবর্তিত সময় হবে, তখন কিন্তু আমরা ক্লাসটি করতে পারতে। অবশ্যই আমাকে নির্দিষ্ট করে বলতে হবে যে সময়টা কখন, কোথায় হবে এবং কখন হবে। ঠিক আছে, সে কারণে সময়ের উল্লেখ ছাড়া কিন্তু স্থানকে বর্ণনা করা অর্থহীন। ঠিক আছে, এখন এই যে বিশেষ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে যে কোনো ঘটনাই ঘটে থাকে হচ্ছে স্থান কালে। ঠিক আছে, একে আমরা কি বলছি, একে আমরা বলছি স্থান কালে এই ঘটনা সংঘটিত হয়। এবং এখানে যেহেতু আমরা স্থানকাল বলছি এবং এটাও বলছি যে এটা হচ্ছে 4 মাত্রিক, এখানে আমাদের যে 4টি স্থানাঙ্ক সেই 4টি স্থানাঙ্কের মধ্যে একটু খেয়াল করো, 3টি হচ্ছে স্থানের জন্য, চতুর্থটি হচ্ছে সময়ের জন্য। এখানে দেখো টি কে আমরা একটু পরিবর্তন করেছি, টি এর সঙ্গে সি গুণ করেছি। টি এর সাথে সি গুণ করলে কি হবে, টি এর সাথে সি গুণ করলে যেটি হবে সেটি হচ্ছে এই যে এটি বেগ এবং এটি হচ্ছে, আমরা ইতিমধ্যে জানি যে আলোর বেগই হচ্ছে একমাত্র পরম রাশি। তাহলে এটিকে যদি তুমি বেগকে যদি সময় দ্বারা গুণ করো তুমি আসলে দূরত্বের মাত্রা পাবে। অর্থাৎ এখানে আসলে এক্স ওয়াই জেড এর সঙ্গে চতুর্থ মাত্রা যেটা আসছে, সময়কেও আমরা দূরত্বের মাত্রা হিসাবেই প্রকাশ করেছি। ঠিক আছে, তার সঙ্গে এটি যেহেতু কাল্পনিক রাশি সেই হিসেবে এখানে একটি আয় চলে এসছে। ঠিক আছে, আচ্ছা এখন এই পর্যন্ত যেটুকু দেখলে, এই পর্যন্ত কেউ কিছু না বুঝে থাকলে একটু ক্লিয়ার করে নাও। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের স্থানকালের যে ইউক্লিডিয়ান ধারণা। এখন এই যে নতুন স্থানকালের অর্থাৎ আমাদের আপেক্ষিক তত্ত্বের যে স্থানকাল সেটিকে আমরা মিনকোভস্কি স্থানকালও বলে থাকি বা মিনকোভস্কি স্পেস টাইম বলা হয়ে থাকে, কারণ হারমান মিনকোভস্কি নামে একজন বিজ্ঞানী বা একজন গণিতবিদ এই ধারণাটি প্রথম দিয়েছিলেন। তিনি কবে দিয়েছেন দেখো, এটি কিন্তু খুব সাম্প্রতিক ধারণা নয়, 1908 সালে তিনি এই ধারণাটি দিয়েছিলেন। তিনি হচ্ছে স্থানকালকেই জগৎ বা বিশ্ব হিসেবে অভিহিত করেন, অর্থাৎ তিনি হচ্ছে আমাদের চারপাশে আমরা আগে শুধুমাত্র অবস্থান এবং সময়কে আলাদাভাবে ধরতাম, তিনি হচ্ছে প্রথম এই মতামতটি দেন যে ত্রিমাত্রিক স্থানের সাথে সময়কেও আরেকটি স্থানাঙ্ক হিসাবে যোগ করে 4 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা
আমরা হিসাব করতে পারি এবং সেটি হচ্ছে আমাদের চারপাশের যে জগৎ বা বিশ্ব। ঠিক আছে, তাহলে দেখো এইখানে আবার আরেকটি কথা চলে আসছে, সেটি হচ্ছে বিশ্ববিন্দু। ঠিক আছে, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যেমন কোন একটি অবস্থানের প্রতিটি অবস্থানের জন্য যেমন একটি করে বিন্দু পেতাম, এখানেও আমরা বিশ্ববিন্দু বলতে কি বোঝাচ্ছি? বিশ্ববিন্দু বলতে বোঝাচ্ছি কোন একটি বিশেষ সময়ে একটি সাধারণ অবস্থানের বিন্দু, অর্থাৎ স্থান এবং কাল। ঠিক আছে, মনে করো তুমি বললে যে ঠিক 10টার সময় পদার্থবিজ্ঞান বিভাগের সামনে, তুমি একই সঙ্গে স্থানও বললে, সময়ও বললে, একেবারে সুনির্দিষ্ট জায়গা সুনির্দিষ্ট সময়, তাহলে এটি হচ্ছে একটি বিশ্ববিন্দু। ঠিক আছে, তাহলে এই বিশ্ববিন্দুর চারটি স্থানাঙ্ক কি? এক্স ওয়াই জেড এবং টি। এখন এদেরকে একইভাবে প্রকাশ করার জন্য যেটি করা হয়ে থাকে, কখনো কখনো এদেরকে হচ্ছে x1 x2 x3 এবং x4 দ্বারাও নির্দেশ করা হয়, তাহলে হচ্ছে একই আকৃতিতে এদেরকে নির্দেশ করা হলো। ঠিক আছে, এখন এই যে মিনকোস্কি জগৎ বা মিনকোস্কি স্পেসের বা মিনকোস্কি ওয়ার্ল্ডের যে ভেক্টর এবং টেন্সর, এদেরকে ওয়ার্ল্ড ভেক্টর এবং ওয়ার্ল্ড টেন্সর বলা হয়। ঠিক আছে, এখানে দেখো এখানে তফাৎটা কোথায়? চিরায়ত পদার্থবিজ্ঞানে হচ্ছে স্থান এবং কাল পৃথক হিসাবে বিবেচনা করা হয়, আর আপেক্ষিক তত্ত্বে স্থান এবং কালকে একই সাথে বিবেচনা করা হয়। ঠিক আছে, এই যে এখানে কিন্তু চিরায়ত পদার্থবিজ্ঞানের সাথে আপেক্ষিক তত্ত্বের একটি বেসিক পার্থক্য। আগে আমরা জানতাম স্থান এবং কাল আলাদা, আর আপেক্ষিক তত্ত্ব হিসাবে কিন্তু স্থান এবং কাল কোনো আলাদা বিষয় নয়, দুইটি একই সঙ্গে সংযুক্ত। এখন এটি কিভাবে গাণিতিকভাবে করতে হবে সেটি হারমান মিনকোস্কি যেহেতু প্রথম দেখান, সে কারণে এই স্থান কালকে একত্রে মিনকোস্কি স্পেস বা মিনকোস্কি স্পেস টাইম বলা হয়। ঠিক আছে, তাহলে স্থানকালের কিছু বৈশিষ্ট্য আমরা এখন একটু দেখে নেব যে স্থানকালের কি কি বৈশিষ্ট্য আছে। স্থানকালের প্রথম যে বৈশিষ্ট্য, যে স্থানকাল হচ্ছে, খেয়াল করতে হবে, স্থানকাল হচ্ছে সমসত্ব বা হোমোজিনিয়াস। ঠিক আছে, অর্থাৎ স্থানকালের প্রতিটি অবস্থান একই রকম। জ্যামিতিক দৃষ্টিকোণ থেকে আবার এটাকে বলা যায় যে স্থানকালের প্রতিটি বিন্দুই হচ্ছে মূল বিন্দুর সমতুল্য, অর্থাৎ এটার কোনো আলাদা মূল বিন্দু নেই, তুমি যেখান থেকে হিসাব করা শুরু করবে সেটিকেই তুমি মূল বিন্দু হিসাবে নিতে পারো। ঠিক আছে, আর আরেকটি হচ্ছে স্থানকালে কিছু সরল রেখা থাকতে পারে, বা এটি হচ্ছে গাণিতিক ধারণা যে এখানে কিছু খোলা বক্ররেখা থাকতে পারে। সেটিকে কিভাবে প্রকাশ করা যেতে পারে? সেটিকে আবার প্রকাশ করা যায় হচ্ছে এইভাবে, যেখানে আর সমান সমান এ টি প্লাস বি। এখন একটু খেয়াল করো এখানে টি কোথায়? টি হচ্ছে এই যে নিচে কিন্তু শর্ত দেয়া আছে, টি হচ্ছে টি বিলংস টু আর, অর্থাৎ টি হচ্ছে আর এর একটি সদস্য, আর এ এবং বি হচ্ছে আর ফোর এর সদস্য। ঠিক আছে, এখানে আর হচ্ছে কোন একটা ভৌত ব্যবস্থায় কোন একটা গতির সঞ্চার পথ নির্দেশ করে। ঠিক আছে, এখানে ব্লক ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের উপাদানগুলি আবার প্রত্যেকটা এক একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই যে ব্লক ম্যাট্রিক্স মানে হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের মধ্যে কি থাকে? অনেকগুলো বক্স 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 অবস্থান থাকে না? কোন একটা ম্যাট্রিক্সের এই উপাদানগুলিও যদি আবার আরেকটা ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করা যায়, তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্লক ম্যাট্রিক্স। ঠিক আছে, এরপরে এখন দেখো তাহলে স্থানকালের আরো কিছু বৈশিষ্ট্য আছে। এই যে স্থানকাল হচ্ছে একটা প্রতিসম, অর্থাৎ যে কোনো বিন্দুতে সকল দিকই সমতুল্য। তুমি যে স্থানকালে যে তুমি যখন কোনো একটি অক্ষ ব্যবস্থা ধরতে যাবে, তুমি কিন্তু অবস্থান এই অক্ষ ব্যবস্থাটি যে কোনো দিক করেই ধরতে পারো তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, এমন নয় যে তুমি যদি অক্ষ ব্যবস্থান পরিবর্তন করো স্থানকাল পরিবর্তন হয়ে যাবে। অক্ষ ব্যবস্থা আমরা যে দিক করেই নেই না কেন, আমরা একই রকম হিসাবই পাবো। ঠিক আছে, এটার আরেকটা তাত্ত্বিক ফলাফল হচ্ছে যে এই প্রতিসমতা এবং সমসত্বতা যেটা বোঝায়, সেটির অর্থ হচ্ছে যে স্থানকাল আসলে সমতল বা শূন্য বক্রতা বিশিষ্ট। ঠিক আছে, বিশেষ আপেক্ষিক তত্ত্বের যে স্থানকাল, এটা কিন্তু সবসময় না, বিশেষ আপেক্ষিক তত্ত্বের জন্য। সাধারণ আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে কিন্তু আবার অবস্থা ভিন্ন হতে পারে। ঠিক আছে, বিশেষ আপেক্ষিক তত্ত্বের প্রথম শর্ত কি ছিল? আমাদের একটি জড় প্রসঙ্গ কাঠামো থাকতে হবে, অর্থাৎ এখানে ত্বরণ থাকতে পারবে না, শুধুমাত্র কি থাকবে? একটি ধ্রুব বেগে গতিশীল বিভিন্ন কাঠামো থাকবে। ঠিক আছে, এরপরে হচ্ছে স্থানকাল হচ্ছে একটা অ্যাফাইন স্পেস, অর্থাৎ এখানে যদি একটি সরল রেখা বা হাইপারপ্লেন কাকে বলে, এই যে শূন্য বক্রতা বিশিষ্ট ত্রিমাত্রিক রৈখিক সাবস্পেস দেয়া হয়,
তাহলে তাদের সমান্তরালে আমরা আরেকটি হাইপারপ্লেন বা আরেকটি সরলরেখা পাবো। আচ্ছা, এরপরের অংশটা একটু খেয়াল করো, স্থানকাল হচ্ছে একটি মেট্রিক ভেক্টর স্পেস। এর আগে দেখো, এর আগের দিন আমরা কিন্তু সর্বশেষ অনলাইন ক্লাসে একদম শেষে আমরা হচ্ছে মেট্রিক টেন্সের সম্পর্কে জেনে এসেছি। সেই ধারণাটি এখানে আবার কাজে লাগবে, যে স্থানকালে যে মেট্রিক সেটা হচ্ছে লরেঞ্জ মেট্রিক। অর্থাৎ লরেঞ্জ মেট্রিক মানে কি, যেখানে আমরা 4 মাত্রায় হিসাব করছি, অর্থাৎ 4 মাত্রার যে স্পেস, 4 মাত্রায় যে স্থান, সেই স্থানে যে মেট্রিক সেটি হচ্ছে স্থানকালের মেট্রিক। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা স্থানকালের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এরপরে আমরা হচ্ছে এই অধ্যায়ের মূল যেটি, যে অপরিবর্তী বিরতি, আমরা এবার স্থানকাল কিভাবে অপরিবর্তী সেটি দেখব। প্রথমে আমরা 1 মাত্রার ক্ষেত্রে দেখব, এরপরে হচ্ছে আমরা এটি আবার 2 মাত্রার ক্ষেত্রে দেখব। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যা পড়ে আসলে তোমরা হচ্ছে যে মিনকোসি স্পেসের ধারণা দেখলে এবং চতুর্মাত্রিক যে স্থানকালে যে বৈশিষ্ট্য দেখলে, এইটুকু যদি কেউ কোনো কিছু বুঝতে না পেরে থাকো একটু জিজ্ঞাসা করে নাও। বুঝতে পেরেছি স্যার। বুঝে গেছো? এত কঠিন জি জিনিস স্যার। একবারে বুঝে গেলে ঠিক আছে, very good. আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে স্থানকালে যে অপরিবর্তিতা একমাত্রিক ক্ষেত্রে সেটা দেখব। এটা আমরা এর আগে একবার দেখে আসছি, আমরা আবার একটু চট করে দেখে নেব। দেখো, এখানে যদি আমরা বলি যে কোনো একটা প্রসঙ্গ কাঠামো আছে, যেটা হচ্ছে একটা এস প্রসঙ্গ কাঠামো। ঠিক আছে? আমরা কি বলছি, এখানে হচ্ছে আমরা এক মাত্রায় হিসাব করছি, সে কারণে আমরা কিন্তু শুধুমাত্র একটাই অবস্থান, এই যে এক্স অবস্থান, ঠিক আছে, আমাদের একটাই মাত্রা স্থানের, সেটা টি সময় ধরে সংঘটিত হলো। তাহলে আমাদের হচ্ছে হাতে জাস্ট দুইটা জিনিস আছে, অবস্থানের জন্য একটা মাত্রা আর সময়। এখন এস এর সাপেক্ষে ভি ধ্রুববেগে চলমান যদি আরেকটা প্রসঙ্গ কাঠামো থাকে, ঠিক আছে, এই যে এক্স অক্ষ বরাবর আমাদের একটাই দিক আছে, এই দিক বরাবর এটা, এটা হচ্ছে আমাদের এস কাঠামো, এটা হচ্ছে এস প্রাইম কাঠামো। ঠিক আছে? এই যে ওয়াই জেড কিন্তু আঁকি নাই, কেন আঁকি নাই? কারণ এটা হচ্ছে একমাত্রিক, এই একটা মাত্রা বরাবর সেটা আবার ভি বেগে গতিশীল আছে। ঠিক আছে? এখন এই যে এস প্রাইম কাঠামোতে, এই কাঠামোতে কি ছিল, এই কাঠামোতে আমাদের অবস্থা ছিল হচ্ছে এক্স অবস্থানে ঘটনা ঘটলো এবং টি সময়। আর এস প্রাইম কাঠামোতে কি হলো, সেটা হয়ে গেল এক্স প্রাইম অবস্থান এবং টি প্রাইম সময়। ঠিক আছে? দুইটা কাঠামো, কিন্তু এই যে এই একটা লাইনই কিন্তু আমার এখানে আমার স্থানাঙ্ক ব্যবস্থা। তাহলে লরেঞ্জ রূপান্তর সমীকরণ অনুসারে যদি আমরা এখন হিসাব করি, আমরা এক্স প্রাইম কে থেকে পাবো, এক্স প্রাইম মানে হচ্ছে গামা ইন্টু এক্স মাইনাস বিটি, এগুলো পুরোনো জিনিস, আমরা আগে দেখে আসছি। একইভাবে টি প্রাইম মানে হচ্ছে গামা ইন্টু টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার, এটা হচ্ছে একদম বেসিক লরেঞ্জ রূপান্তর সমীকরণ। ঠিক আছে? যেহেতু আমরা একমাত্রায় আছি, আমরা শুধুমাত্র এক্স কে হিসাবে আনছি, ওয়াই এবং জেড এখানে নাই। ক্লিয়ার? এখন এখানে যদি আমরা একটু হিসাব করি, এই যে এখানে যে মানগুলি আমরা পেলাম, সেই মানগুলো বসিয়ে যদি আমরা এইটার হিসাব করি, কিসের হিসাব করছি, আমরা হিসাব করছি হচ্ছে সিটি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার সমান সমান কত। তাহলে তুমি এই যে এখানে এক্স প্রাইমের আমরা একটা মান জানি, এই যে এটা হচ্ছে এক্স প্রাইমের মান, এখানে আছে হচ্ছে টি প্রাইমের মান। তাহলে এই যে এখানে টি প্রাইমের জায়গায় তুমি এই মানটা বসিয়ে দাও, এই যে গামা ইন্টু টি মাইনাস বি এক্স বাই সি স্কোয়ার। ঠিক আছে? এই যে এইটা, আবার এক্স প্রাইমের বদলে তুমি হচ্ছে এই যে গামা এক্স মাইনাস বিটি, এটি হচ্ছে আমি এক্স প্রাইমের মান বসালাম। ঠিক আছে? এই যে এই একটা অংশ আর এই একটা অংশ। ঠিক আছে? কোনটা কোত্থেকে আসলো? এখানে প্রথম অংশে যেটা আমি বসাইছি, এই যে এটা হচ্ছে এক্স এর জন্য আর এটা হচ্ছে টি এর জন্য। ঠিক আছে? বোঝা গেছে? এই যে সি টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার, আমরা জাস্ট লরেঞ্জ রূপান্তর সমীকরণ থেকে একদম বেসিক এক্স প্রাইমের যে মান এবং টি প্রাইমের যে মান পাই, আমরা জাস্ট সেই মানটা বসায় দিলাম। ঠিক আছে? বসিয়ে দেওয়ার পরে এখন বাকিটুক জাস্ট বীজগাণিতিক হিসাব। এখন বীজগাণিতিক হিসাবপত্র করতে করতে আমরা কোন পর্যন্ত আসলাম, এখানে ধরো এই শুধুমাত্র এগুলাকে এই যে
স্কোয়ার ভেঙে দিয়ে হিসাবপত্র করলে আমরা একটু ছোট করব, কোনো কিছু কমন নেওয়ার থাকলে কমন নিব, কমন নিয়ে শেষমেশ আমরা পেলাম হচ্ছে এরকম একটা অবস্থা যে গামা স্কোয়ারের সাথে সি স্কোয়ার, তার সাথে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এখানে আবার 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এই যে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা আমাদের খুব পরিচিত একটা জিনিস না? এটার মানেই তো হচ্ছে বিটা। ঠিক আছে, তাহলে এই যে আমরা এখানে যেখানে শেষ করলাম, এটাকে যদি আবার আরেকটু পরিবর্তন করে লিখি, এই যে এখানে কি আছে, এই যে দেখো বাইরে গামা স্কোয়ার আছে না, গামা স্কোয়ার মানে কিন্তু এই যে 1/1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এই অংশটা হচ্ছে সি স্কোয়ারের সাথে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, এখানে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আমরা আবার একটু দেখে আসি, এই যে দেখো এই বাইরে যে গামা স্কোয়ারটা আছে, এই গামা স্কোয়ারের বদলে আমরা কি লিখলাম, আমরা লিখলাম হচ্ছে 1/1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখন খেয়াল করো, এখন এখানে কি হলো, এখন এই যে ভেতরে যে অংশটা আছে, ভেতরের অংশ থেকে আমরা যদি একটু আসি, ভেতরে খেয়াল করো, এই যে এখানে একটা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, এখানে একটা 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আছে, এখানে বাইরে কি আছে 1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এবং সেটা হচ্ছে নিচে। তাহলে এটাকে যদি আমরা কমন নিয়ে বাইরে নিয়ে আসি, এটার সাথে এটা কেটে যাবে না? তাহলে এখানে যদি এটা কেটে যায় আর এখানে যদি এটা কেটে যায় এটার সাথে, তাহলে এখানে কি বাকি থাকলো, এখানে থাকলো হচ্ছে সি স্কোয়ার থাকলো আর টি স্কোয়ার থাকলো, আর এখানে কি থাকলো, এখানে খালি এক্স স্কোয়ার থাকলো। এই যে দেখো পরের লাইনে ঠিক তাই আসছে, সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? বুঝেছো? জি স্যার। আচ্ছা, এখন আবার দেখো এটা আমরা শুরু করেছিলাম কোথা থেকে, দেখো আমরা হিসাবটা শুরু করেছিলাম কিন্তু এখান থেকে, যে সি প্রাইম সি টি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার দিয়ে। ঠিক আছে, শেষে আমরা কোথায় পৌঁছলাম, সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এই যে সি প্রাইম টি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার থেকে আমরা পৌঁছলাম হচ্ছে সি টি, সি স্কোয়ার টি স্কোয়ার মানে কি, সি টি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এই যে এখানে দুইটাই হচ্ছে প্রাইমালা জিনিস, বাম পক্ষে কি কি আছে, বাম পক্ষে যারা আছে তাদের দুইটাই হচ্ছে প্রাইমালা, আর ডান পক্ষে আমি ঠিক একই জিনিস পাচ্ছি প্রাইম ছাড়া। তাই পাচ্ছি না? দুই পাশে একই জিনিস পাচ্ছি না? তাহলে এই জিনিসটা, এখন এই যে পার্থক্যটা, এটাকে যদি আমি এস দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এস এর মান কিন্তু এই যে দুই অংশে, প্রথমে হচ্ছে প্রথম কাঠামোতে যা ছিল, প্রথম কাঠামোটা কি ছিল, এটা ছিল হচ্ছে প্রাইম যুক্ত কাঠামো, এটা ছিল হচ্ছে প্রাইম যুক্ত কাঠামো, তাই ছিল না? আর এটা হচ্ছে প্রাইম বিহীন কাঠামো, তাই তো? তাহলে প্রাইম যুক্ত কাঠামোতেও এটার যে চেহারা, প্রাইম বিহীন কাঠামোতেও এটা সেই একই চেহারা, অর্থাৎ এই যে এস স্কোয়ারের যে মান, এটাকে যদি আমরা স্কোয়ার দ্বারা প্রকাশ করি, সেটা কিন্তু এই কাঠামোতেও যা, অন্য কাঠামোতেও তা। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে এস হচ্ছে একটা অপরিবর্তিত রাশি। ঠিক আছে, দুইটা কাঠামোর অর্থ কি, দুইটা কাঠামোর অর্থ হচ্ছে দুইটা কাঠামোর ক্ষেত্রে পর্যবেক্ষক আলাদা আলাদা। আপেক্ষিক তত্ত্বে তো তাই বোঝে। তার মানে এখন দুইটা কাঠামোর জন্য যদি সত্যি হয়, তার মানে 3 নাম্বার আর একটা কাঠামো আনলেও সেখানেও এই ঘটনা একই হবে, 4 নাম্বার আর একটা কাঠামো আনলেও সেটা একই ঘটবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সকল জড় পর্যবেক্ষকের জন্যই এই এস স্কোয়ারের মান হচ্ছে সমান, অর্থাৎ এস স্কোয়ার হচ্ছে একটা অপরিবর্তী রাশি। ঠিক আছে, তাহলে একইভাবে এস স্কোয়ার যদি অপরিবর্তী রাশি হয়, একইভাবে এটাও দেখানো যায় যে এস এর যে পরিবর্তন, অর্থাৎ এই যে ডেল্টা এস স্কোয়ার, সেটাও হচ্ছে ডেল্টা এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার, এটাও একটা অপরিবর্তী রাশি। ঠিক আছে, এটা হচ্ছে সকল প্রসঙ্গ কাঠামোর জন্য একই অবস্থা। ক্লিয়ার? আচ্ছা, সকল এর জন্য যদি এখন একই হয়, এখান থেকে হচ্ছে মিনকোস্কি ডায়াগ্রাম বা মিনকোস্কি চিত্র আঁকা হয়ে থাকে। মিনকোস্কি চিত্রে আমরা কি করি, এই যে এস স্কোয়ার এর মান যদি 1 হয়, ঠিক আছে, এই যে এখানে আমরা কি পেলাম, এখান থেকে আমরা পেলাম না যে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান সমান হচ্ছে এস স্কোয়ার। তাহলে এটার মান যদি -1 ধরা হয়, তাহলে এখান থেকে তুমি পাবে যে এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার হচ্ছে
এই যে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে হচ্ছে -1। তাহলে এই মাইনাস কমন নিয়ে যদি তুমি একটু ঘুরিয়ে লেখো, তুমি যেটা পাবে যে এক্স স্কোয়ার মাইনাস সিটি হোল স্কোয়ার সমান সমান 1, কিংবা এক্স প্রাইম স্কোয়ার মাইনাস সিটি প্রাইম স্কোয়ার সমান সমান 1, কিংবা যদি তুমি আরো কোনো ইয়েতে যাও, এক্স ডবল প্রাইমে যাও, সেখানেও তুমি একই পাবে যে এক্স ডবল প্রাইম স্কোয়ার মাইনাস সিটি ডবল প্রাইম স্কোয়ার সমান সমান 1। সব একই রকম হবে না, যেহেতু এটা হচ্ছে অপরিবর্তী রাশি। ঠিক আছে, এটি হচ্ছে যে একমাত্রায় স্থানকালের অপরিবর্তিতা। ঠিক আছে, স্থান আলাদা হচ্ছে, কাল আলাদা হচ্ছে, কিন্তু স্থানকালের মধ্যবর্তী যে দূরত্ব সেটা কিন্তু একই থাকছে, অপরিবর্তী রাশি থাকছে। ক্লিয়ার? এই পর্যন্ত কি ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু পরের অংশে যাই। তাহলে এই অংশ থেকে আমরা আবার আরেকটা জিনিস করি। দেখো, এই যে এক্স এবং সিটি, আমরা এখনো কিন্তু একমাত্রাতেই আছি। ঠিক আছে, এখন একমাত্রায় আমরা যদি এরকম একটা চিত্র আঁকি, এটাকে বলা হচ্ছে মিনকোস্কি ডায়াগ্রাম বা মিনকোস্কি লেখচিত্র। এখানে কি হয়, এখানে আমাদের হচ্ছে এই বরাবর একটা অক্ষ থাকে এবং এই বরাবর আরেকটা অক্ষ থাকে। ঠিক আছে, এই যে দুইটা অক্ষ আঁকলাম, এই অক্ষ দুইটার কাজ কি? এই অক্ষ দুইটার কাজ হচ্ছে, দেখো একটু আগেই আমরা কি বের করে আসছি এক্স এর সাথে সিটি এর সম্পর্ক। এই অক্ষে এটা হচ্ছে এক্স অর্থাৎ অবস্থান, আর এটা হচ্ছে সিটি। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা এখন একটা লাইন টানি, এখানে যদি আমরা এই বরাবর একটা লাইন টানি, এই যে এই বরাবর এরকম যদি একটা লাইন টানি, এই লাইনটার অবস্থা কেমন হবে? এই লাইনটা আসলে হবে হচ্ছে এক্স সমান সমান সিটি, এই রেখা। ঠিক আছে, এই যে এদিকে হচ্ছে এই অক্ষ হচ্ছে আমার এক্স, এই অক্ষ হচ্ছে সিটি, তাহলে ঠিক মাঝখান দিয়ে যে লাইনটা যাবে সেটা এক্স সমান সমান সিটি এর লাইন না? তাই তো? এখন এই বরাবর যদি এক্স সমান সমান সিটি হয়, তার মানে কি, এই লাইনের তুমি যদি এই লাইনটা কিন্তু আসলে পুরো অংশটাকে আলাদা 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 কয়েকটা ভাগে ভাগ করে ফেললো। তুমি যখন এদিকে চলে আসবা, এখানে যখন তুমি একটা বিন্দু নিবা, ধরো আমি তিনটা বিন্দু দেখাই, একটা বিন্দু হচ্ছে এখানে, একটা বিন্দু হচ্ছে ধরো এই ঠিক এই লাইনের উপরে, একটা বিন্দু হচ্ছে লাইনটা পার হয়ে এখানে। ঠিক আছে, যেটা এই লাইনের উপরে আছে সেটার ক্ষেত্রে কি হবে? সেটার ক্ষেত্রে হচ্ছে এক্স আর সিটি সমান। এখানে যদি আসো, এখানে এক্স এর মান বেশি, সিটির মান কম না? তাহলে এখানে হচ্ছে এক্স গ্রেটার দ্যান সিটি। আবার এখানে যদি চলে আসো, এখানে হচ্ছে এক্স লেস দ্যান সিটি। তাই হচ্ছে না? বোঝা গেছে? জি স্যার। জি আচ্ছা, স্যার। ঠিক আছে, এইটুকু যদি বুঝে থাকো, এবার আমরা হচ্ছে এইটার একটু বর্ণনাটা দেখব। এই যে এখানে যে জিনিসটা পেলাম, এই যে একটু আগে যেটা পেয়েছিলাম, যে সিটি প্রাইম স্কোয়ার মাইনাস এক্স প্রাইম স্কোয়ার সমান সমান হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এটি হচ্ছে এ স্কোয়ার। বা যদি আমরা দুইটা আলাদা ঘটনা বিবেচনা করি, আলাদা ঘটনা মানে কি? আলাদা ঘটনা মানে একটা স্থানকাল আরেকটা স্থানকাল, দুইটা ভিন্ন ভিন্ন স্থানকাল লাগবে না? তাহলে তাদের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা বলছি ডেল্টা এ স্কোয়ার। ঠিক আছে, তার মানে তাদের স্থানের পার্থক্য থাকবে, সেটা হচ্ছে ডেল্টা এক্স, সময়ের পার্থক্য থাকবে সেটা হচ্ছে ডেল্টা টি। তাহলে ডেল্টা এ স্কোয়ার, এই দুইটা ঘটনার যে পার্থক্য সেটা হবে হচ্ছে সি ডেল্টা টি স্কোয়ার মাইনাস ডেল্টা এক্স স্কোয়ার। এটা হচ্ছে মাত্রাগতভাবে দুইটা ঘটনার স্থান কালের ব্যবধান বলা হয়। ঠিক আছে, এখন এই যে ডেল্টা এস যেহেতু অপরিবর্তী রাশি, এটার বর্ণনাটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে করায়। কোন লেখচিত্র? আমরা এই যে অলরেডি এটা কিন্তু দেখে আসছি, এই যে এটা হচ্ছে সেই লেখচিত্র। ঠিক আছে, একমাত্রিক জগতের ক্ষেত্রে। এখন এই যে এখানে কি রেখা আছে, এই যে এক্স সমান সমান প্লাস মাইনাস সিটি, এটা হচ্ছে মূল বিন্দুগামী একটা আলোক সংকেতের বৈশ্বিক রেখা নির্দেশ করে। এখন এই যে এটা হচ্ছে তোমার বর্তমান বিন্দু, যেটা পেছন দিকে ফেলে আসছো সেটা হচ্ছে অতীতের বিন্দু, এখানে সময় হচ্ছে মাইনাস, এবং এটা হচ্ছে ফিউচার ভবিষ্যৎ, এটা এখনো আসে নাই। ঠিক আছে, তুমি আছো হচ্ছে
ঠিক এই বিন্দুতে। এখন একটা ঘটনা বিভিন্ন ভাবে ঘটতে পারে এখানে। মনে করো ঘটনা মানে কি? ঘটনা মানে হচ্ছে স্থান এবং কাল দুইটাই না? তাহলে একটা ঘটনা যখন ঘটবে, ধরো এটা এরকম হতে পারে যে তোমার হচ্ছে এই মুহূর্তে তোমার অবস্থান এখানে, পরের মুহূর্তে তোমার অবস্থান এখানে, পরের মুহূর্তে তোমার অবস্থান এখানে, তারপরের মুহূর্তে তোমার অবস্থান এখানে, তারপরের মুহূর্তে তোমার অবস্থান হয়তো এখানে। তাহলে এই যে সবগুলোকে আমরা যদি এখন যোগ করি, এই যে একটা বক্ররেখা পাবো না? কিংবা অতীতে হয়তো তোমার অবস্থান ছিল এখানে, ছিল এখানে, ছিল এখানে, ছিল এখানে, কিন্তু স্থান এবং কাল দুইটাই। এই যে এখানে একটা লাইন পাচ্ছি না, এইরকম একটা লাইন, এই লাইনটাকে বলা হয় কোন একটা ঘটনার বিশ্বরেখা বা ওয়ার্ল্ড লাইন। ঠিক আছে? এখন যদি তোমার আরেক বন্ধু থাকে, এখন তোমার আর তোমার বন্ধুর তো স্থান এবং কাল একই রকম না। তুমি যখন কলেজে আছো, তোমার বন্ধু হয়তো আতাইকুলার মোড়ে আছে। তুমি যখন চাট মোড়ে আছো, তোমার বন্ধু হয়তো ঈশ্বরদীতে আছে। দুইজনের অবস্থান এবং সময় ভিন্ন হতে পারে না? তাহলে একইভাবে এখন যদি আমরা আবার আরেকজনের বিশ্বরেখা আঁকার চেষ্টা করি, সে তো একইভাবে যাবে না। হয়তো সে প্রথমে এখানে ছিল, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, তারপরে এখানে আছে, এরকম হয়তো আমরা এরকম ভিন্ন আরেকটা লাইন পেতে পারি। ঠিক আছে? এখন এই যে এরকম প্রত্যেক জনের বা প্রত্যেকটা ঘটনার কিন্তু এরকম আলাদা আলাদা একটা বিশ্বরেখা আছে। ঠিক আছে? এখন কখনো যদি এরকম হয় যে আরেকটা বিশ্বরেখা হচ্ছে ধরো এরকম, এই যে কোথাও কোথাও এরকম হলো না, যে কোথাও কোথাও বিশ্বরেখাগুলি হচ্ছে ক্রস করলো, তার অর্থ এই মুহূর্তে এই দুইটা ঘটনা একই সাথে ঘটছে, একই স্থানে এবং একই কালে। ঠিক আছে? অর্থাৎ তাহলে বিশ্বরেখা কি? বিশ্বরেখা হচ্ছে আমাদের এই যে স্থান কালে যে লেখচিত্র, অর্থাৎ মিঙ্কোস্কি ডায়াগ্রামে কোন একটা ঘটনার যে অবস্থানের লেখচিত্র, সেটাকেই আমরা বলি হচ্ছে ওই ঘটনার বিশ্বরেখা বা ওয়ার্ল্ড লাইন। ঠিক আছে? আর এই যে আমরা কোণের মতো দুইটা অংশ পাচ্ছি, এই অংশটাকে আমরা বলি হচ্ছে লাইট কোণ। ঠিক আছে? আচ্ছা, এখন এই যে স্থানকালে যে আমরা দূরত্বের কথা বলছিলাম, এটা হচ্ছে মূলবিন্দুগামী একটা আলোক সংকেতের বৈশ্বিক রেখা বা বিশ্ব রেখা বা ওয়ার্ল্ড লাইন নির্দেশ করছে। ঠিক আছে? এটা কিসের জন্য? এটা হচ্ছে আলোক সংকেতের জন্য। এক্স সমান সমান সিটি কখন হবে? যখন সেটা আলোর বেগে যাবে। এখন আলোর বেগে কিন্তু আলোক সংকেত ছাড়া আর কিছু যেতে পারে না, সে কারণে এখানে সবসময় একটা বাস্তব ঘটনা কিন্তু সবসময় এর ভেতরে থাকবে। কারণ আলোর বেগের চেয়ে বেশি হয়ে গেলে সেটার অবস্থান হবে এই অঞ্চলে, যেখানে এক্স গ্রেটার দ্যান সিটি। আর আমরা আসলে কোথায় থাকবো? অবশ্যই এক্স লেস দ্যান সিটি, অর্থাৎ এই অঞ্চলে আমরা বাস্তবে অবস্থান করব। ঠিক আছে? এখন আমরা যদি একটু দেখে আসি, এই যে ডেল্টা এস স্কোয়ারের যে বর্গমূল, সেটাই কিন্তু দুইটা ঘটনার পি এবং কিউ এর যে বিরক্তি সেটা নির্দেশ করে। এখন ডেল্টা এ স্কোয়ার, তুমি যখন একটা জিনিসের বর্গমূল নিবা, একটা বর্গমূল তো ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, আবার শূন্যও হতে পারে। ঠিক আছে? এটা কিন্তু কি হতে পারে? ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে। এখন এটা যদি ধনাত্মক, ঋণাত্মক বা শূন্য হয়, তার মানে সি ডেল্টা টি এর যে মান, সেটা ওয়ানের চেয়ে বেশি হয়, বেশি হবে বা কম হবে, অথবা এক্স এর সমান হবে, সেটার উপরেই নির্ভর করবে হচ্ছে ডেল্টা এস কেমন হবে। এখন প্রথম ক্ষেত্র, এই যে একটু আগে আমরা হচ্ছে ছবিতে যেটা দেখে আসছিলাম, তার প্রথম একটা ক্ষেত্র কি হতে পারে? যদি সি ডেল্টা টি হচ্ছে গ্রেটার দেন ডেল্টা এক্স হয়। এইরকম ঘটনা যখন ঘটে তখন সেটাকে বলা হচ্ছে সময় সদৃশ, অর্থাৎ যার ক্ষেত্রে ঢাল হচ্ছে একের চাইতে বেশি। আমরা একটু ছবিটা এখানে একটু এঁকে নেই, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে? এখন স্থানকালের মধ্যে আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে স্থানকালের রেখা, অর্থাৎ সেটা হচ্ছে এই রকম একটা রেখা। এদিকেও আছে প্লাস মাইনাস সিটি, যেহেতু সেটা এদিকেও আছে, এদিকেও আছে, সব দিকে আছে। আমরা আপাতত একটা এখানেই যদি দেখি, তাহলে কোথায় আমাদের একদিকে হচ্ছে এক্স, এই যে এদিকে হচ্ছে এক্স, এদিকে হচ্ছে সিটি। ঠিক এই লাইন বরাবর যখন আছি তখন হচ্ছে এক্স সমান সমান সিটি। ঠিক আছে?
তাহলে দেখো এই ঘটনাটা যখন ঘটে তখন সেটাকে আমরা বলি হচ্ছে সময় সদৃশ। ঠিক আছে, তখন আবার ঢাল হচ্ছে একের চাইতে বেশি। এই যে ঠিক এই রেখাটার ঢাল হচ্ছে 1, কারণ এখানে এক্স আর সিটি হচ্ছে সমান। তাহলে এইখানে একটা রেখা যদি থাকে সেটার অবশ্যই ঢাল হবে 1 এর চাইতে বেশি। আবার এখানে যদি একটা রেখা থাকে সেটা হবে হচ্ছে তার ঢাল 1 এর চাইতে কম। এটা হচ্ছে বিভিন্ন স্থানে ইয়ে হয়। এই যে এই শর্তটা যদি কাজ করে, সি ডেল্টা টি যখন এক্স এর চাইতে ডেল্টা এক্স এর চাইতে ছোট হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্থান সদিশ বা স্পেস লাইক। ঠিক আছে, এর বাইরে আরেকটা ঘটনা ঘটতে পারে। কি হতে পারে, যখন ওই যে মাঝখানে যে লাইনটা টেনেছে ঠিক লাইন বরাবর যদি থাকে তখন কি, তখন সি ডেল্টা টি আর এক্স এর মান হচ্ছে সমান। এইরকম বিরতিকে বলা হচ্ছে আলোক সদৃশ। এই ক্ষেত্রে এই রেখার ঢাল হচ্ছে 1 এর সমান। ঠিক আছে, যারা উপস্থিত আছো বাবা, এই এই অংশটা কি বুঝেছো? জি স্যার, বুঝতে একমাত্রিক পারছি। ক্ষেত্রে এই যে এই শর্তটা যখন পূরণ হয় তখন কোন একটা স্থানকাল লেখচিত্রে যখন এই শর্তে অর্থাৎ সি ডেল্টা টি গ্রেটার দ্যান এক্স এই শর্তে যখন কোন একটা ঘটনা ঘটে তখন এই যে দুইটা ঘটনার যে মধ্যবর্তী বিরতি সেটাকে বলা হয় সময় সদৃশ বা টাইম লাইক ডিফারেন্স। ঠিক আছে, এই ক্ষেত্রে ঢালের মান হচ্ছে 1 এর চাইতে বেশি। যদি সি ডেল্টা টি লেস দ্যান এক্স হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে স্থান সদৃশ। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে ঢাল হচ্ছে 1 এর চাইতে কম হয়। আবার সি ডেল্টা টি যখন এক্স এর ঠিক সমান হয় তখন সেটাকে বলা হচ্ছে আলোক সদৃশ। সেক্ষেত্রে আমাদের এই যে যেহেতু এই লাইন বরাবর আছি তখন ঢাল হচ্ছে ঠিক 1 এর সমান। ঠিক আছে, আচ্ছা এখন এবার আসো, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? এতক্ষণে আমরা ছিলাম হচ্ছে এক মাত্রায়। এবারে আমরা একটু আসবো হচ্ছে 3 মাত্রায় যখন আমরা স্থানকালের অপরিবর্তিত হিসাব করি। তাহলে আমরা যদি 3 মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা ভিন্ন ঘটনা বিবেচনা করি, কি হলো এখানে একটু খেয়াল করো। এখানে আমরা প্রথমে দুইটা কথা বলছি। একটা হচ্ছে আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে আসছি এবং কি করছি সেখানে আবার দুইটা ভিন্ন ঘটনা বিবেচনা করছি। ঠিক আছে, তাহলে প্রথম ঘটনাটা কোথায়? প্রথম ঘটনাটা হচ্ছে এস কাঠামোতে এক্স ওয়াই জেড স্থানে এবং টি সময়। একটা ঘটনা মানে কি, ঘটনা মানে হচ্ছে তার স্থান লাগবে, সময় লাগবে। তাহলে এই যে এক্স ওয়াই জেড স্থানে ঘটলো এবং টি সময় ঘটলো। অন্য একটি ঘটনার কথা যদি বলি, অন্য একটি ঘটনা আবার কোথায় ঘটলো, সেটা হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স সময় ঘটলো, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই অবস্থানে, জেড প্লাস ডেল্টা জেড অবস্থানে এবং টি প্লাস ডেল্টা টি সময় সংঘটিত হলো। ঠিক আছে, এখন এবার মনে করো তোমার হচ্ছে আবার এই যে ঘটনা কিন্তু দুইটা। ঠিক আছে, প্রথম ঘটনাটা কোথায়? প্রথম ঘটনা হচ্ছে এক্স ওয়াই জেড টি তে। দ্বিতীয় ঘটনাটা হচ্ছে ওই একই কাঠামোতে অর্থাৎ এস কাঠামোতেই আছে। অবস্থান হচ্ছে এক্স থেকে ডেল্টা এক্স পরিমাণ পরিবর্তন হয়েছে, ওয়াই এর অবস্থান হচ্ছে ডেল্টা ওয়াই পরিবর্তন অবস্থান হয়েছে, জেড হচ্ছে ডেল্টা জেড পরিমাণে পরিবর্তন হয়েছে এবং সময় হচ্ছে ডেল্টা টি পরিমাণ সময় পরে সংঘটিত হলো। ঠিক আছে, এখন এই যে দুইটা ঘটনা এটা যদি আবার এস প্রাইম কাঠামো থেকে দেখা হয় সেখানে মনে করো একই অবস্থা, যে প্রথম অবস্থা হচ্ছে এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং এক্স প্লাস ডেল্টা এক্স প্রাইম ওয়াই প্রাইম প্লাস ডেল্টা ওয়াই প্রাইম এবং জেড প্রাইম প্লাস ডেল্টা জেড প্রাইম স্থানে সংঘটিত হলো। তাদের সময় হচ্ছে একটা টি প্রাইম, একটা হচ্ছে টি প্রাইম প্লাস ডেল্টা টি প্রাইম। ঠিক আছে, ঘটনা কিন্তু ওই দুইটা ঘটনাই। আমি যখন এস থেকে দেখছি তখন আমি বলছি এক্স ওয়াই জেড টি, যখন আমি এস প্রাইম থেকে দেখছি তখন সেটাকে বলছি এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম এবং টি প্রাইম। ক্লিয়ার? তাহলে এখন যদি আমি আবার গ্যালিলিও রূপান্তর মনে করি, গ্যালিলিও রূপান্তরে আমরা কি পাই? গ্যালিলিও রূপান্তর ক্ষেত্রে ডেল্টা এক্স মানে হচ্ছে ডেল্টা এক্স প্রাইম প্লাস ভি ডেল্টা টি। যেহেতু শুধুমাত্র এক্স এর দিকেই গতিশীল সেক্ষেত্রে ওয়াই এর দিকে কোনো পরিবর্তন নাই, জেড এর দিকে পরিবর্তন নাই, টি এর দিকেও কোনো পরিবর্তন নাই। এখন ডেল্টা টি আর ডেল্টা টি প্রাইম যদি শূন্য হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার এটা সমান সমান হচ্ছে ডেল্টা এক্স প্রাইম স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস ডেল্টা জেড প্রাইম স্কোয়ার। এখন দেখো এই যে বাম পক্ষে আমরা যেটা লিখলাম
এটা হচ্ছে আসলে এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার কে যোগ করলে আমরা কি পাই? আমরা আসলে এটা একটা দূরত্ব পাই না, অর্থাৎ এই দুইটা অবস্থানের দূরত্ব। আর এখানেও ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার মানে এটা হচ্ছে প্রাইম যুক্ত যে কাঠামো, সেইখানে ওই দুইটা ঘটনার মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, তাহলে এখানে দেখো, যদি এখানে সময়ের কোনো পরিবর্তন না থাকে, দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব একই সময়ের এই যে সময়ের কোনো পরিবর্তন নাই মানে কি? দুইটা জিনিস একই সাথে ঘটছে। তাহলে একই সাথে যদি ঘটে, অর্থাৎ একই সময় যদি ঘটে, দুইটা ভিন্ন কাঠামোয় পর্যবেক্ষক যেটা দেখবে ওই দুইটা ঘটনার মধ্যবর্তী যে দূরত্ব সেটা একই থাকবে। এই যে বাম পক্ষে এটা হচ্ছে এক্স অক্ষের মানে এস কাঠামোতে দূরত্ব, এটা হচ্ছে এস প্রাইম কাঠামোতে দূরত্ব। দুইটা আমি বাম পক্ষে ডান পক্ষে একই পেলাম না? এটার অর্থ হচ্ছে দুই ক্ষেত্রে দুটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা অপরিবর্তনীয়। ঠিক আছে, অর্থাৎ গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে আমরা দেখলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা অপরিবর্তিত থাকে। ক্লিয়ার? এবার আমরা আসবো হচ্ছে লরেঞ্জ রূপান্তরের সাপেক্ষে কি ঘটে সেটা দেখতে ত্রিমাত্রিক ক্ষেত্রে। এই যে লরেঞ্জ রূপান্তর অনুসারে কি পাই? লরেঞ্জ রূপান্তর অনুসারে ডেল্টা এক্স মানে হচ্ছে গামা ইন্টু ডেল্টা এক্স প্লাস বি ডেল্টা টি, ডেল্টা ওয়াই মানে হচ্ছে ডেল্টা ওয়াই প্রাইম, ডেল্টা জেড মানে হচ্ছে ডেল্টা জেড প্রাইম, এবং ডেল্টা টি মানে হচ্ছে গামা ডেল্টা টি প্রাইম প্লাস ভি ডেল্টা এক্স প্রাইম বাই সি স্কোয়ার। এটা হচ্ছে একদম বেসিক যে লরেঞ্জ রূপান্তর সমীকরণ, আমরা দ্বিতীয় অধ্যায়ে বহুবার করে আসছি সেটা। ঠিক আছে, এখন যদি আমরা হচ্ছে এই যে স্থানের দূরত্বটা নির্ণয় করতে চাই, অর্থাৎ ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার করি। ঠিক আছে, বাম পক্ষে আমরা এটা বসালাম না? এই যে ডেল্টা এক্স মানে তো এইটা, তাহলে এবার আমরা আবার যার যার জায়গায় তার তার মান বসায় দিব। ঠিক আছে, এই যে ডেল্টা এক্স এর বদলে আমরা হচ্ছে এই মানটা বসায় দিচ্ছি। এই যে এখান থেকে হচ্ছে এটার মান বসালাম, এখান থেকে হচ্ছে এটার মান বসালাম, আর এখান থেকে হচ্ছে এটার মান বসালাম। ঠিক আছে, তাহলে এই যে দেখো ডেল্টা এক্স এর মান বসালাম, ডেল্টা ওয়াই এর মান বসালাম, ডেল্টা জেড এর মান বসালাম। বসায় দিলে এখন কি পেলাম? আমরা হচ্ছে এখন এক্স প্রাইম এবং টি প্রাইম এবং ওয়াই প্রাইম দিয়ে একটা মান পেলাম না? এটাকে যদি আবার একটু গুছিয়ে লিখি, এটা হবে হচ্ছে এইটা। এখন এখানে খেয়াল করো, এবার আমরা যেটা পেলাম ডেল্টা টি প্রাইম যদি শূন্যও হয়, এবার কিন্তু এই যে ডেল্টা এক্স বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে না। কেন সমান হবে না? কারণ এখানে এই যে এবার একটা গামা আছে না? ঠিক আছে, টি যদি ডেল্টা টি প্রাইম যদি শূন্য হয়, ডেল্টা টি প্রাইম শূন্য হওয়ার মানে কি? ডেল্টা টি প্রাইম শূন্য হওয়ার মানে হচ্ছে তখন এই যে অংশটা, তখন এই অংশটা নাই হয়ে যাচ্ছে, এই অংশটা নাই হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তো এখানে এই অংশটা রয়ে যাচ্ছে। কি রয়ে যাচ্ছে? গামা স্কোয়ার ডেল্টা এক্স প্রাইম রয়ে যাচ্ছে। এখন এই যে বাম পক্ষে কি কোনো গামা স্কোয়ার আছে? এখানে তো কোনো গামা স্কোয়ার নাই। তাহলে বাম পক্ষ ডান পক্ষ কি এখন সমান হচ্ছে? এবার কিন্তু আর বাম পক্ষ ডান পক্ষ সমান হচ্ছে না। ঠিক আছে, তাহলে এই যে এটা এখন আমরা কোন শর্তে পেলাম? এবার কিন্তু আমরা পেলাম হচ্ছে লরেঞ্জ রূপান্তর অনুসারে। তাহলে লরেঞ্জ রূপান্তর অনুসারে যদি আমরা হিসাব করি, লরেঞ্জ রূপান্তর অনুসারে কিন্তু দুটি ঘটনার যে আপাত বিরতি সেটা কিন্তু পরিবর্তনীয়, অর্থাৎ পরিবর্তন হবে। ক্লিয়ার? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে এখন দেখো, তাহলে এইবারে যদি আবার দেখো, এতক্ষণ আমরা কোথায় ছিলাম? আমরা লরেঞ্জ রূপান্তর ব্যবহার করেছি, কিন্তু আমরা শুধুমাত্র স্থানকে বিবেচনা করেছি না। দেখো বাম পক্ষে আমরা কি ব্যবহার করেছি? বাম পক্ষে শুধুমাত্র এক্স ওয়াই এবং জেড আছে, ডান পক্ষেও শুধুমাত্র এক্স প্রাইম ওয়াই প্রাইম এবং জেড প্রাইম আছে। ঠিক আছে, ক্লিয়ার? এখন এই যে এখানে যেহেতু এক্স ওয়াই জেড এবং এক্স প্রাইম ওয়াই প্রাইম জেড প্রাইম আছে, সে কারণে এখানে আমরা কি পাচ্ছি? এখানে আমাদের একটু দেখো, এইবার যদি আমরা এক্স ওয়াই জেড স্থানাঙ্কের সাথে আবার নতুন করে হচ্ছে আইসিটি যুক্ত করি, অর্থাৎ এবার যদি আমরা 4 ভেক্টর বিবেচনা করি বা মিনকোস্কি স্থানকাল যেটি সেটি যদি যোগ করি, তাহলে মিনকোস্কি স্থানকালের ক্ষেত্রে কি হবে অবস্থা? দেখো এর আগে কিন্তু আমরা শুধুমাত্র 3টি স্থানাঙ্কে ছিলাম এক্স ওয়াই জেড স্থানাঙ্কের সঙ্গে, এখন আবার নতুন করে আমরা হচ্ছে আইসিটি নিয়ে আসলাম।
আইসিটি নিয়ে আসলাম মানে কি, এক্স ওয়াই জেড এর সাথে যখন আমরা কি যুক্ত করছি সেটা হচ্ছে আসলে 4 মাত্রিক ভেক্টর স্পেস, অর্থাৎ 4 মাত্রিক ভেক্টর স্পেসেরই আরেক নাম হচ্ছে মিনকো স্পেসেস। তখন দেখো এই যে বাম পক্ষে এখন আমরা হচ্ছে এই যে এক্স এর অংশ, ওয়াই এর অংশ, জেড এর অংশ, এর সঙ্গে আবার আমরা যুক্ত করলাম হচ্ছে চতুর্থ মাত্রা অর্থাৎ সময়ের মাত্রা। তাহলে এই যে এখানেও সময়ের মাত্রা আসলো, এখানেও সময়ের মাত্রা আসলো। এবার এটিকে যদি আমরা একটু হিসাব করি, শেষমেশ আমরা যেটি পাই সেটি হচ্ছে এই যে ডেল্টা এক্স প্রাইম স্কোয়ার। দেখো আমরা শুরু করেছিলাম কোথা থেকে, আমরা শুরু করেছিলাম হচ্ছে এখান থেকে, এই যে শুরু করেছিলাম হচ্ছে এই রাশিটি দিয়ে। এই যে আইসিটি যুক্ত করেছি, আইসিটি কে আবার স্কোয়ার করে দিলে আমরা পাবো বাম পক্ষে পাচ্ছি ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার, এখানে আবার মাইনাস হচ্ছে সি স্কোয়ার টি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি পেলাম, দেখো বাম পক্ষে আমরা যা যা পেলাম এক্স ওয়াই জেড এবং টি, ডান পক্ষেও কিন্তু এখন ঠিক সেটাই আসলো। হিসাবপত্র করে এই যে বীজগাণিতিক যে বিশাল রাশিমালা সেটাকে যখন আমরা হচ্ছে হিসাবপত্র করে কমন জিনিস কাটাকাটি করে যখন শেষ অবস্থানে আসলাম, দেখো এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা পেয়েছি ডেল্টা এক্স প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার। এখানেও দেখো বাম পক্ষে এক্স ওয়াই জেড এবং টি, ডান পক্ষেও কিন্তু এক্স ওয়াই জেড এবং টি, একই জিনিস না? অর্থাৎ আমরা যখন এই যে চতুর্মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যখন হিসাব করছি, লরেন্স রূপান্তরের শুধু স্থানকে যদি আমরা আলাদা করতে যাই সেটা কিন্তু পরিবর্তনীয় হয়ে যাচ্ছিল, আমরা একটু আগে দেখে এসেছি। অর্থাৎ স্থান কিন্তু পরিবর্তনশীল হচ্ছিল, কিন্তু স্থান এবং কালকে যখন আমরা একই সঙ্গে বিবেচনা করছি বা মিঙ্কোস্কি স্পেস টাইমে যখন আমরা 4 ভেক্টর বিবেচনা করছি, অর্থাৎ এক্স ওয়াই জেড এবং টি, 4টি মাত্রাকে যখন আমরা একই সঙ্গে হিসাব করছি, তখন কিন্তু এবার দেখো বাম পক্ষে এবং ডান পক্ষে একই রাশি আমরা পেয়েছি। একটি এই যে এটি হচ্ছে এস কাঠামোর জন্য, এই যে প্রথমে যেটি পেয়েছিলাম সেটি কি ছিল, এই যে এখানে যেটি পেয়েছিলাম এটি কিন্তু এস কাঠামোর জন্য, ঠিক আছে। আর এখানে আমরা যেটা পেলাম এটা কিন্তু এস প্রাইম কাঠামোর জন্য। এই যে দেখো এখানে সবগুলোর মাথার উপরে প্রাইম আছে, ঠিক আছে। তাহলে এস কাঠামোতেও আমরা এই যে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার প্লাস যদি আই সহ ধরি এটা কিন্তু আসলে প্লাসই ছিল, ঠিক আছে। তাহলে মিনকোস স্পেসে বাম পক্ষে আমরা যা পাচ্ছি ডান পক্ষেও একই পাচ্ছি, দুইটা বিন্দুর দূরত্বকে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা এবার বলতে পারি স্থানকালের ক্ষেত্রে এই যে এটাকে যদি আমরা কোথায় ছিলাম, এই যে এখান থেকে শুরু করে আমরা এখানে আসলাম, এটাকে যদি এবার সংক্ষেপে লিখি, এটাকে যদি ডেল্টা এ স্কোয়ার দ্বারা প্রকাশ করি, দেখো এক্স কাঠামোতে এখানে আমরা কি পেয়েছি, এটা আমরা পেয়েছি হচ্ছে প্রাইম যুক্ত কাঠামোতে। আবার এই একই জিনিস আমরা এখানে পেয়েছি হচ্ছে প্রাইম বিহীন কাঠামোতে, অর্থাৎ প্রাইম যুক্ত কাঠামোতেও ডেল্টা স্কোয়ার এর মান যত, প্রাইম বিহীন কাঠামোতেও ডেল্টা স্কোয়ার এর মান একই। এটার অর্থ কি, অর্থাৎ সুষম বেগে চলমান সকল যে প্রসঙ্গ কাঠামো, অর্থাৎ যেটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলি, যে কোনো জড় প্রসঙ্গ কাঠামোই কিন্তু ডেল্টা স্কোয়ার, ডেল্টা স্কোয়ার আসলে কি, ডেল্টা স্কোয়ার হচ্ছে দুইটা ঘটনার দূরত্ব, দুইটা যে চতুর্মাত্রিক স্থান কালের ক্ষেত্রে দুইটি বিন্দুর মধ্যে দূরত্ব, ঠিক আছে। এই যে ডেল্টা এস কে হচ্ছে দুইটা ঘটনার মধ্যে বিরতি, বা এটা যেহেতু লরেঞ্জ বিরতি নামে পরিচিত, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যদি 4 ভেক্টর বিবেচনায় আনি, আমরা যদি 4 মাত্রিক স্থানকাল ধরি, আমরা যদি মিঙ্কোস্কি স্পেসে হিসাব করি, তখন কিন্তু দুইটা ঘটনার মধ্যে আপাত বিরতি অপরিবর্তনীয়ই থাকে, অর্থাৎ 4 ভেক্টর এখানে কিন্তু অপরিবর্তিত থাকে, ঠিক আছে। এখন অনেকে হচ্ছে এটাকে আবার এভাবেও লেখেন যে এক্স প্রাইম ডেল্টা এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স প্রাইম স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস জেড প্রাইম স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি প্রাইম স্কোয়ার, এটা সমান সমান আবার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। এখন এখানে খেয়াল করো, এখানে কিন্তু আমরা স্থান কাল মিলিয়ে যখন বলছি তখন সেটা একই রকম। তাহলে এই যে এখানে যদি দুইজন স্থির পর্যবেক্ষক যদি দুইটা ঘটনার
একজন হয়তো অবস্থান ভিন্ন দেখবেন, এখন একজন হয়তো সময় ভিন্ন দেখবেন। ঠিক আছে, এখানে কি বলেছে দেখো, তাহলে দুইজন পর্যবেক্ষক যখন দুটি ভিন্ন কাঠামো থেকে পরিমাপ করছেন, তারা কিন্তু দূরত্ব আলাদা পরিমাপ করতে পারেন, সময় আলাদা পরিমাপ করতে পারেন একই ঘটনার ক্ষেত্রে। কিন্তু তারা হচ্ছে যখন স্থান এবং কাল মিলিয়ে যখন তারা তাদের পার্থক্যটা নির্ণয় করবেন, সেই বিরতিটা অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে ডেল্টা এস দ্বারা বা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করছি, সেটা কিন্তু তারা একই বিরতি ডেল্টা এস নির্ণয় করবেন। অর্থাৎ এটা হচ্ছে স্থানকালের, এটাই কিন্তু আমরা কি বলছিলাম, স্থানকালের অপরিবর্তিতা। ঠিক আছে, তো আমরা যখন চতুর্মাত্রিক স্থানকালে বিবেচনা করছি, স্থানকাল অপরিবর্তনীয় থাকে। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার। সঠিক সময়ের ইংরেজিতে এটাকে বলা হচ্ছে প্রপার টাইম। ঠিক আছে, এখন এই যে দেখো এখানে যেটা আমরা কি বলছি, এটা কিন্তু আপেক্ষিক ঘটনা। আগে কিন্তু গ্যালিলিও রূপান্তরে আমরা দেখে আসছি, গ্যালিলিও রূপান্তরের ক্ষেত্রে সময় হচ্ছে একটা স্থির পরম একটা রাশি, শুধুমাত্র দূরত্বের পরিবর্তন হতে পারে বা অবস্থানের পরিবর্তন হতে পারে। এখানে কি বলা হচ্ছে, আপেক্ষিক তত্ত্বের ক্ষেত্রে দূরত্বও আলাদা হতে পারে, সময়ও আলাদা হতে পারে, কিন্তু সময় এবং স্থানকে একত্রিত করে আমরা যখন বিরতি নির্ণয় করব, সেই বিরতিটা কিন্তু অভিন্ন হবে, সেটা অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার? ফোর ভেক্টর অপরিবর্তিত থাকবে। এখন ফোর ভেক্টর অপরিবর্তিত থাকার মানে, ফোর ভেক্টর তো টোটাল চারটা অংশ, এক্স ওয়াই জেড মিলে স্থানের অংশ এবং কি হচ্ছে অবস্থানের অংশ। লরেন্স রূপান্তরে আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি যে শুধুমাত্র এক্স ওয়াই জেড কে যদি আমরা আলাদা করে দেখি, সেটা কিন্তু পরিবর্তন হয়। এখন এক্স ওয়াই জেড আলাদা করে পরিবর্তন হয় মানে অবশ্যই টি কে আমরা যদি আলাদা করে হিসাব করি, সেটাও পরিবর্তন হয়। টি আর সময় এখন আমাদের আর পরম কিছু না, কারণ এই যে এখানে হচ্ছে এক্স ওয়াই জেড এবং টি চারটা মিলে যখন আমরা হিসাব করছি, সেটা অপরিবর্তনীয় থাকছে। এক অংশ যদি পরিবর্তনযোগ্য হয়, সেটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই আমাদের আরেক অংশও কিন্তু পরিবর্তনযোগ্যই হতে হবে। ঠিক আছে, না হলে এই ঘটনাটা ঘটা সম্ভব না। সে কারণে আমরা এখন কি বলছি, এখানে হচ্ছে সঠিক সময় বলে একটা ব্যাপার আছে। এখানে কি বলেছে, স্থির ব্যবস্থার সাপেক্ষে বিশ্বরেখা ধরে যদি অগ্রসর হওয়া যায়, সেক্ষেত্রে ঘড়ি হচ্ছে ধীরে চলে। এটা আমরা কাল দীর্ঘায়নের যে ধারণা, সেটা দেখেছি। অর্থাৎ কোন একটা জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে কিন্তু সময় পরিবর্তনশীল, এবং সেটা হচ্ছে কার উপরে নির্ভর করে, এটা আমরা এর আগে দেখে এসেছি লরেন্স রূপান্তরের ক্ষেত্রে। এই ঘটনাটা হচ্ছে ওই মুহূর্তে দ্রুতির উপরে নির্ভরশীল। ঠিক আছে, কত বেগে যাওয়া আসা করছে, আপেক্ষিক বেগ কত, সেটাই ঠিক করে দিবে যে সময় দীর্ঘায়নের বা কাল দীর্ঘায়নের পরিমাণটা কেমন হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এই যে প্রকৃত সময় বা সঠিক সময়, আসলেই কোন একটা প্রসঙ্গ কাঠামোয় সময় বিরতি কত হচ্ছে, সেটা যদি আমরা ডেল্টা টাউ দ্বারা প্রকাশ করে থাকি, ঠিক আছে, তাহলে এখানে লেখা যায় যে মাইনাস সি স্কোয়ার ডেল্টা টাউ স্কোয়ার, মানে হচ্ছে ডেল্টা এক্স স্কোয়ার প্লাস ডেল্টা ওয়াই স্কোয়ার প্লাস ডেল্টা জেড স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার। এটা কেন লিখলাম, এই যে দেখো এদিকেও কিন্তু এক্স ওয়াই জেড থাকার কথা। এখন আমরা যখন এই যে ডেল্টা এক্স প্রাইম সমান সমান আগেই জিরো বলে নিচ্ছি, তার মানে কি আমরা একই বিন্দুতে আছি, আমাদের অবস্থান পরিবর্তন হয়নি। ক্লিয়ার? অবস্থানের পরিবর্তন হয়নি তার অর্থ কি, অবস্থান পরিবর্তন হয়নি মানে ডেল্টা এক্স হচ্ছে জিরো, এক্স ওয়াই জেড এর পরিবর্তন হয়নি। এখন এই শর্তে আমরা বলছি যে একই অবস্থানে থাকা অবস্থায় সময় বিরতিকে আমরা বলছি ডেল্টা টাউ। তাহলে এই যে এই ডেল্টা টাউ দিয়ে আমরা এর আগে যেটা করেছিলাম, ঠিক সেটাই কিন্তু হিসাব করলাম। তাহলে এখন আমরা যদি একটু হিসাবপত্র করি, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড ইত্যাদিকে যখন আমরা এই যে টি এর সাপেক্ষে আবার যদি ব্যবকলন করার চেষ্টা করি, আংশিক ব্যবকলন, তাহলে এখানে আমরা তিনটা অংশ পাবো, এক্স এর জন্য একটা, ওয়াই এর জন্য একটা, জেড এর জন্য একটা। ঠিক আছে, এই যে আমরা হচ্ছে ডেল্টা টি স্কোয়ার এটাকে বাইরে নিয়ে গেলাম, পুরোটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশন একটা ডিফারেন্সিয়াল আকারে লিখলাম। তাহলে দেখো বাম পক্ষে কি আছে, বাম পক্ষে হচ্ছে ডেল্টা টির সাথে আবার 1 মাইনাস 1 বাই সি স্কোয়ার, এখানে ব্র্যাকেটের মধ্যে আবার ডেল্টা এক্স বাই ডেল্টা টি হোল স্কোয়ার, ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি হোল স্কোয়ার, ডেল্টা জেড বাই ডেল্টা টি হোল স্কোয়ার আছে, এটার উপর আবার একটা রুট আছে, পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, কারণ এই যে এখানে ডেল্টা টি স্কোয়ার ছিল, এটাকে রুট করে আমরা হচ্ছে এটা পেয়েছি। তাহলে এই যে দেখো বাম পক্ষে হচ্ছে ডেল্টা টি, ডান পক্ষে হচ্ছে ডেল্টা টাউ, যেটাকে আমরা বলেছিলাম সঠিক সময় বিরতি। তাহলে এরা দুইজন কিন্তু সমান না দুই ক্ষেত্রে, অর্থাৎ দুই প্রসঙ্গ কাঠামোয়। এই এই অংশটা আমরা কোত্থেকে পেয়েছিলাম, এই অংশটা পেয়েছিলাম আমরা হচ্ছে আরেকটা প্রসঙ্গ কাঠামোর জন্য। ঠিক আছে, তাহলে
এখান থেকে আমরা এটা লিখতে পারি না যে ডেল্টা টাও মানে হচ্ছে ডেল্টা টি ইন্টু এই বিশাল রাশিটা। এখন দেখো এই যে ডেল্টা এক্স বাই ডেল্টা টি, এই জিনিসটার অর্থ কি? এখানে আমরা তিনটা অংশ পাচ্ছি। কি কি পাচ্ছি আমরা একটু আলাদা করে যদি মার্ক করি, এখানে আমরা তিনটা অংশ পাচ্ছি। একটা অংশ পাচ্ছি ডেল্টা এক্স বাই ডেল্টা টি, একটা অংশ পাচ্ছি ডেল্টা ওয়াই বাই ডেল্টা টি এটার স্কোয়ার, আরেকটা অংশ আবার পাচ্ছি ডেল্টা জেড বাই ডেল্টা টি। এখন দেখো এক্স মানে কি? ডেল্টা এক্স মানে হচ্ছে এক্স বরাবর অবস্থানের পরিবর্তন, ডেল্টা টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন। সময়ের সাপেক্ষে অবস্থানের যে পরিবর্তন সেটাই তো আসলে আমাদের বেগ, তাই না? তাহলে এই অংশটাকে আমরা কি লিখতে পারি? এই অংশটাকে যেহেতু শুধুমাত্র এক্স এর দিকে হিসাব চলছে, তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি এক্স বরাবর বেগ। একইভাবে এই অংশটাকে আমরা বলতে পারি ওয়াই বরাবর বেগ, অর্থাৎ বেগের ওয়াই উপাংশ। এবং একইভাবে এই অংশটাকে আমরা চিহ্নিত করতে পারি বেগের জেড উপাংশ হিসাবে। এখন দেখো আমরা যখন এই যে বেগের এক্স উপাংশ স্কোয়ার প্লাস ওয়াই উপাংশ স্কোয়ার প্লাস জেড উপাংশ স্কোয়ার, আমরা যখন এক্স ওয়াই জেড এই তিনটা উপাংশের স্কোয়ার করে যোগ করি, তখন আমরা আসলে পুরো ভেক্টরটার মান পাই না। তার মানে এই যে ইউ এক্স স্কোয়ার প্লাস ইউ ওয়াই স্কোয়ার প্লাস ইউ জেড স্কোয়ার, এই তিনটাকে যখন আমরা একসাথে করব, এই যে এই পুরাটাকে যদি আমরা একসাথে করি, এটার মানে আসলে কি? এটার মানে আসলে ইউ ইউ স্কোয়ার ইউ নিবে। স্যার। বুঝে গেছে? বুঝেছো? এখন এরপরে জি বাবা স্যার। গিয়ে গিয়ে কিন্তু আবার করতে হবে, কোন হিসাবটা আসলে যথেষ্ট জটিল। ঠিক আছে, এখানে আমরা ধাপে ধাপে একবারে দেখে ফেলছি বলে অত কঠিন লাগছে না। পরে যখন তুমি আলাদা পড়তে যাবে আবার এই পুরো হিসাবটা কিন্তু বারবার নিজে করে দেখতে হবে, নাহলে এখানে একটা লাইন যদি মাঝখানে কোথাও ভুল হয়ে যায়, এখানে কিন্তু তুমি আর এসে পৌঁছাবে না, পথ হারাবে। ঠিক আছে, জি তাহলে এখন স্যার। দেখো শেষমেশ তাহলে আমরা এখানে কোথা থেকে কোথায় আসলাম? আমরা আসলাম হচ্ছে এই অবস্থানে। আমরা পেলাম যে ডেল্টা টি মানে হচ্ছে ডেল্টা টাও মানে হচ্ছে ডেল্টা টি ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। এটাকে আবার একটু অন্যরকম করে এভাবেও লেখা যায় যে ডেল্টার বদলে তুমি যদি ডি দিয়ে লিখতে চাও, আসলে তো পরিবর্তন, তাহলে ডিটাও সমান সমান হচ্ছে ডিটি, তার সঙ্গে কি আছে? তার সঙ্গে আছে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস ইউ স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে দেখো সঠিক সময় মানে কি? তুমি যেখানে আছো সেখানেই মাপছো। আর সাধারণ সময় মানে তুমি এক কাঠামোয় থেকে তার সাপেক্ষে গতিশীল কোন একটা ঘটনার সময় মাপছো, সেটা হচ্ছে সাধারণ সময়। ঠিক আছে, তাহলে সঠিক সময় কিন্তু অপরিবর্তনীয়, যে ক্ষেত্রে বেগ হচ্ছে শূন্য, আপেক্ষিক বেগ হচ্ছে শূন্য। আর সাধারণ সময় হচ্ছে প্রসঙ্গ কাঠামোর, অর্থাৎ প্রসঙ্গ কাঠামো বলতে আমরা আসলে বুঝাই যে প্রসঙ্গ কাঠামোটা কত বেগে গতিশীল আছে সেটার উপরে নির্ভরশীল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা আবার একটু দেখে আসি যে আজকে আমরা কি কি দেখলাম। পঞ্চম অধ্যায়ের যে সামারি সেটা আমরা একটু দেখে আসি। এই যে দেখো এই ছবিটাতে আমরা যেটা বলছিলাম যে এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে হচ্ছে ওয়াই অক্ষ, আর এই বরাবর হচ্ছে সিটি অক্ষ। যদি দ্বিমাত্রিক হয় তখন হচ্ছে এটা এরকম একটা ওই যে ঝালমুড়ির যে ঠোঙা, অর্থাৎ কিংবা কোন আইসক্রিমের যে কোন, তখন হচ্ছে একটা এরকম কোণের মতো দেখা যায়। যদি আমি একমাত্রিক ক্ষেত্রে হয় সেটা জাস্ট দুইটা লাইন থাকতো, এর মধ্যে দিয়ে এই যে লাইনটা গেছে, এটা হচ্ছে কোনো একটা ঘটনার বিশ্বরেখা। এটা হচ্ছে বর্তমান বিন্দু, মাইনাসের দিকে যে অংশটা এখানে কি লেখা আছে, এটা হচ্ছে পাস্ট, অর্থাৎ এটা হচ্ছে তার অতীত অংশ। আর এই যে বর্তমানের পরে যে অংশটা আছে ধনাত্মকের দিকে, সেটা হচ্ছে তার ফিউচার লাইট কোণ, অর্থাৎ এটা হচ্ছে ভবিষ্যৎ। আর এই ঠিক মূল বিন্দুর অবস্থানটা হচ্ছে এই মুহূর্তের অবস্থান, বর্তমান। ঠিক আছে, এই লাইন ধরে তার স্থানকালে একটা কোনো ঘটনার গতিপথ, এটাকেই আমরা বলছি বিশ্বরেখা। ঠিক আছে, আর এই যে একদিকে এক্স অক্ষ আর একদিকে সিটি অক্ষের মধ্যে আমরা যে এই লেখচিত্রটা আঁকি, এই লেখচিত্রটা এই যে এই শঙ্কুর মতো যে অংশটা, এটাকে আমরা বলি হচ্ছে লাইট কোণ বা আলোক শঙ্কু। ঠিক আছে, এই লাইট কোণের ভিতরের অংশটা হচ্ছে বাস্তব, এখানে আমরা আসলেই যেতে পারি। আর এই অংশটা হচ্ছে আমরা আসলে সংযুক্ত হতে পারি না, কারণ এখানে এখানে সংযুক্ত হতে হলে আমাদের এই যে এই বরাবর হচ্ছে এক্স সমান সমান সিটি, এই বরাবর কিন্তু সিটির চাইতেও সি এর চাইতেও বেশি বেগে যদি আমাদের যাওয়া সম্ভব হতো, তখন আমরা এই অংশে যেতে পারতাম। সি এর চেয়ে বেশি বেগে তো আমাদের কোনো সিগন্যাল পাওয়া সম্ভব না, সে কারণে আমরা কিন্তু সবসময় এই কোণের ভেতরেই থাকি, বা এই কোণে যা যা ঘটে আমরা শুধুমাত্র সেটাই দেখতে পাই। ঠিক আছে,
এর বাইরের কোনো সিগন্যাল কিন্তু আমরা পাই না, সেটা এখন পর্যন্ত পাওয়া সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমরা কি কি পড়ে আসলাম। আমরা হচ্ছে ইউক্লিডীয় স্থানকাল সম্পর্কে জানলাম। ইউক্লিডীয় স্থানকালে কি ছিল, শুধুমাত্র এক্স ওয়াই জেড তিনটা অংশ ছিল, সময়কে পুরো আলাদাভাবে হিসাব করা হতো। এরপরে আমরা হচ্ছে এটার পরিবর্তিত রূপ যেটা, সেটা হচ্ছে মিনকোভস্কি স্থানকাল বা মিনকোভস্কি স্পেস টাইম সম্পর্কে জানলাম, যেখানে এক্স ওয়াই জেড এর সঙ্গে আমরা আরেকটা অংশ যুক্ত করছি, চতুর্থ মাত্রা, সেটা হচ্ছে কালের মাত্রা। ঠিক আছে, এরপরে বিভিন্ন মাত্রার ক্ষেত্রে আমরা অপরিবর্তী বিরতির কথা দেখেছি। আমরা দেখলাম যে এক মাত্রা এটা কিভাবে অপরিবর্তিত থাকে এবং চার মাত্রার ক্ষেত্রে এটা কিভাবে অপরিবর্তিত থাকে। চার মাত্রা অর্থাৎ যখন আমরা হচ্ছে মিনকোভস্কি স্পেস অনুসারে এক্স ওয়াই জেড টি সবগুলো যখন হিসাব করছি। এরপরে আমরা হচ্ছে স্থান সদৃশ কাকে বলে, বা স্পেস লাইট, কাল সদৃশ বা টাইম লাইট, এবং আলোক সদৃশ বা লাইট লাইট কাকে বলে সেটা আমরা দেখেছি। এই যে এখানে হচ্ছে এই যে তিনটা অংশ না, কোণের ভিতরে একটা অংশ, কোণের বাইরে একটা অংশ, আর এই ঠিক কোণের গা বরাবর অর্থাৎ এই রেখা বরাবর একটা অংশ, এই তিনটা, এই যে এই বরাবর যে অংশটা সেটা হচ্ছে আলোক সদৃশ। আর এর দুই পাশের যে দুই অংশ, এই দুই অংশের একটা হচ্ছে স্থান সদৃশ, একটা হচ্ছে কাল সদৃশ। ঠিক আছে, এই রেখার চেয়ে ভেতরে আছে না বাইরে আছে সেটা অনুসারে একটা স্থান সদৃশ আর একটা হচ্ছে কাল সদৃশ। এরপরে আমরা যেটা দেখে আসলাম, এই যে এটাই হচ্ছে আলোক শঙ্কুর ধারণা, এবং সবশেষে আমরা যেটা দেখে আসলাম যে বিভিন্ন কাঠামোয় সঠিক সময় বা প্রপার টাইমের ধারণাটি কি। ঠিক আছে, আমাদের আজকের এই ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই পরিবারের সকলকে, আমাদের এই কোভিড মহামারী চলছে এখন একটি, সেই কোভিড ভাইরাসের হাত থেকে স্বাস্থ্যবিধি মেনে চলে সবাইকে নিরাপদে রাখো।